হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেটা রথিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা তোমরা যারা শেয়ার মার্কেটে সঙ্গে যুক্ত আছো তাদের সারাটা জীবন কাজে লাগবে। কারণ হচ্ছে শেয়ার মার্কেটে থাকতে গেলে, শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে গেলে কিছু রুলস মেনে চলতে হয়। আর আজকে সেই রুলস গুলো নিয়ে কিছু কথা বলবো এবং সে নিয়ে একটু আলোচনা করব। আর আমি 12টা রুলস দেবো। সেই 12টা রুলস তোমরা যদি মেনে চলতে পারো ঠিকঠাক, তাহলে তোমরা প্রত্যেক 3 বছর অন্তর তোমাদের ক্যাপিটালটাকে ডবল করে নিতে পারবে। আর 3 বছর অন্তর ক্যাপিটাল ডবল করতে পারবে মানে তোমার সিএজিআর ধরো হয়তো পার ইয়ার মোটামুটি 30 থেকে 35, মিনিমাম 30, ম্যাক্সিমাম 40-45ও আসবে। হয়তো কোনো বছরে তুমি দেখলে হয়তো 80% আসছে, কোনো বছরে হয়তো 10% আসছে, কোনো বছরে হয়তো কিছুই এলো না। কিন্তু 3 বছর এভারেজ তোমার কিন্তু সিএজিআর 30 থেকে 35% ইজিলি আসবে। আর তার জন্য সেই সিএজিআর আনতে গেলে তোমাদেরকে কি কি রুলস ফলো করতে হবে সেটা নিয়ে আজকের টপিক। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর সাবস্ক্রাইব করাটা তোমাদের নিজের ব্যাপার। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে ভালো ভালো আরো ভালো ভিডিও আনার আমি চেষ্টা করছি এবং করেও যাব। সেই ভিডিওগুলো তোমরা যাতে সবার আগে পেয়ে যাও তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রেখে দেবে, যদি সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকে তোমাদের। ওকে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। তো চলো শুরু করি। তো দেখো, শেয়ার মার্কেটে তোমরা এই রুলস গুলো ফলো করলে তোমাদের যেমন ফার্স্ট একটা কথা বলি। তোমরা ধরো 1 লাখ টাকা ক্যাপিটাল, 1 লাখ টাকা ক্যাপিটাল কে নিয়ে যদি কেউ শেয়ার মার্কেটে সুইং ট্রেডিং করতে স্টার্ট করে, ঠিক আছে, আমরা আমি যে স্ট্র্যাটেজি গুলো দেবো সেই স্ট্র্যাটেজি হয়তো 5-6টা স্ট্র্যাটেজি আমি দেবো। টোটাল সেই স্ট্র্যাটেজির ওপরই কাজ করবে। পুরো লাইফ যদি কাজ করে যাও তাহলে তুমি 30 মিনিমাম আর 40 থেকে 45% ম্যাক্সিমাম তুমি প্রফিট করতে পারবে। সেখানে 50ও যেতে পারে, 60ও আসতে পারে, তুমি যদি একটু পরিশ্রম দাও নিজে। ওকে, তাহলে তুমি দেখবে তোমার 1 লাখ টাকা ক্যাপিটাল 10 বছরে 10 লাখ টাকা হবে। আর 10 লাখ টাকাটা তোমার আরো 10 বছর অর্থাৎ 20 বছরে তোমার ওই 1 লাখ টাকা ক্যাপিটালটা তোমার কত হবে, 1 কোটি টাকায় পরিণত করতে পারবে তুমি। মানে 1 লাখ টাকা অর্থাৎ তুমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করো তাহলে 10 বছরে সেটা হয় 10 টাইম। এবং এই স্ট্র্যাটেজি অনুযায়ী কথা বলছি। আর 20 বছরে অর্থাৎ 20 বছরে তোমার কিন্তু সেটা কত হবে, 100 টাইম গ্রো করবে। ওকে, তো চলো ফার্স্ট রুল যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের শেয়ার মার্কেটকে প্রথমত তোমরা চাইলে রুলস গুলোকে একটু নোট করে রেখে দেবে কিংবা 2-4 বার ভিডিওটা দেখবে, তাহলেই হবে। তো ফার্স্ট রুল যেটা সেটা হচ্ছে শেয়ার মার্কেটকে বিজনেস হিসাবে নিতে হবে। শেয়ার মার্কেটকে কখনোই গ্যাম্বলিং হিসাবে নিলে হবে না। কারণ তুমি যদি ভাবো যে আজকে আমি শেয়ার মার্কেটে এখানে এই একটা স্টকে আমি আজকে হয়তো প্রফিট দেখছি যে হবে, হ্যাঁ অনেকটা নিচে নেমে আছে একটা ভালো স্টক, এখানে আজকে ইনভেস্ট করে দিলাম, 6 মাস পর টাকাটা তুলে নিলাম দিয়ে হয়তো কেটে বললাম, ওভাবে হয় না। শেয়ার মার্কেটটাকে বিজনেস, ধরো তুমি একটা দোকান করলে, সেই দোকানটাকে চালাতে গেলে তোমাকে কি করতে হবে, ধীরে 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 গ্রো হবে। ঠিক তাই শেয়ার মার্কেটে তুমি অল্প বিনিয়োগ করো, অল্প পুঁজি নিয়ে এসো, কিন্তু সেটাকে ধীরে ধীরে গ্রো করতে হবে। এবং সেটা ধীরে ধীরেই হবে। তুমি যদি ভাবো আমি আজ নামলাম কালকে কোটিপতি হয়ে যাব, এই চিন্তা ভাবনা নিয়ে যদি শেয়ার মার্কেটে আসো, তাহলে কিন্তু তুমি শুধু তোমার ক্যাপিটালটাই শেষ করবে, লাভ কিছুই করতে পারবে না। ওকে, আর তাই শেয়ার মার্কেটটাকে অবশ্যই বিজনেস ভেবে কাজ করবে। কারণ হচ্ছে শেয়ার মার্কেট কথাটা আছে, মার্কেটে বাই আর সেল এই দুটো জিনিসই হয়। এটা সবাই জানে যে মার্কেটে কি হয়, বাজারে আমাদের কি হয়, বাই, কেউ কিনছে কেউ বিক্রি করছে, এটাই হয়ে থাকে। তাই অবশ্যই শেয়ার মার্কেটও সেম, কেউ বেচবে কেউ কিনবে। বাজারে হয়তো তোমার শাক সবজি বিভিন্ন রকম জিনিসপত্র, দ্রব্য ইত্যাদি কেনা বেচা হয়, কিন্তু এখানে কি কেনা হয়, পয়সা দিয়ে পয়সা কেনা হয়, সোজা কথা। ঠিক আছে, অর্থাৎ শেয়ার কিনছো, তুমি কোনো কোম্পানির শেয়ার কিনছো পয়সা দিয়ে। ঠিক আছে, মানে পয়সা দিয়ে তুমি কিন্তু পয়সা ইনকাম করবে এখানে। ওকে, তো সুতরাং অতটা সহজ নয় কিন্তু, কারণ তার জন্য শেয়ার মার্কেটে তোমার 97% তোমার কি করে, লস করে। আর
3% প্রফিট করে। তাই তোমাকে যদি সেই 3%-এর মধ্যে আসতে হয়, তাহলে তোমাকে 97% যেটা করছে তার থেকে আলাদাভাবে চিন্তা ভাবনা করে তোমাকে কিন্তু শেয়ার মার্কেটে আসতে হবে। ওকে, তবেই কিন্তু সেই 3%-এর জায়গায় তুমি কিন্তু নিজেকে পৌঁছাতে পারবে। 2 নম্বর যে রুলস, সেটা হচ্ছে তুমি যে টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করো কিংবা সুইং ট্রেডিং এর জন্য লাগাও, যেটাই করবে সেটা কিন্তু এমনই টাকা হতে হবে যেন সেটা 3 বছর পর্যন্ত তুমি সেই মার্কেটের মধ্যে রাখতে পারো। অর্থাৎ হয়তো তুমি ভাবলে যে আমার কাছে হয়তো 1 লাখ টাকা আছে, কোনো একটা স্টকে এখন লাগিয়ে দিই, দিয়ে হয়তো 6 মাস পর একটা প্রফিট নিয়ে আমি বেরিয়ে যাবো। এইরকম চিন্তা ভাবনা করে কিন্তু শেয়ার মার্কেটে টাকা লাগানো যাবে না। তুমি যে টাকাটাই লাগাবে সেই টাকাটা যেন তোমার বাড়তি কোনো টাকা হয়, এবং সেই টাকাটা যেন তুমি 3 বছর পর্যন্ত হোল্ড করে রাখতে পারো তোমার এই মার্কেটে। যদি প্রয়োজন হয়, তুমি হয়তো হয়ে গেল তোমার 6 মাসে তুমি প্রফিট নিয়ে বেরিয়ে গেলে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাকে ম্যাক্সিমাম টাইমটা দিতে হবে 3 বছর। ওকে। 3 নম্বর রুলস যেটা, সেটা হচ্ছে তোমার ধার নিয়ে, অর্থাৎ কারো কাছ থেকে, হয়তো তুমি ব্যাংক থেকে লোন নিলে, ভাবছো শেয়ার ব্যাংক থেকে যদি আমি লোন নিই তাহলে হয়তো আমার কাছে 8% হয়তো ইন্টারেস্ট নেবে, কিন্তু তুমি ভাবছো শেয়ার মার্কেটে যদি সেই টাকাটা লাগাই, আমি হয়তো বলছি যেমন যে 25%, 25%, 30%, 40% প্রফিট হবে, তাহলে তো এই টাকাটা ধার নিয়ে তাহলে আমি লোন করে শেয়ার মার্কেটে লাগিয়ে আবার সেই ইন্টারেস্টটা পে করে এখান থেকে ভালো প্রফিট করতে পারবো। কখনোই এটা করবে না। কিংবা কারো কাছ থেকে ধার করে কোনো সময় শেয়ার মার্কেটে পয়সা লাগানো যাবে না। এটা যেন মাথায় থাকে। ওকে। 4 নম্বর রুলস, কারোর কথা, অর্থাৎ কারোর কথা শুনে কোনো সময়তে কোনো স্টকে ইনভেস্ট বলো কিংবা ট্রেডিং বলো, এটা করা যাবে না। এখানে ট্রেডিং বলতে গেলে আমি যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে সুইং ট্রেডিং কথা বলছি। এটা ইন্টারডে ট্রেডিং কিংবা অপশন ট্রেডিং এর কথা বলছি না। তাহলে কারোর কথা শুনে বলতে কিরকম, হয়তো তোমার কোনো বন্ধু হোক কিংবা কোনো টিভি নিউজে শুনলে যে এই স্টকটা এখন ফল করে আছে, এই স্টকটা খুব ভালো উপরে যাবে, এখন এই স্টকটা বাই করা উপযুক্ত জায়গা, তুমি কারোর কথা শুনে কোনো সময় সেটা করবে না। তুমি নিজে, সে বললো ঠিক আছে, তুমি নিজে সেই স্টকটা সম্পর্কে প্রপার অ্যানালাইসিস করবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, তার টোটাল ম্যানেজমেন্ট কি বলছে সেগুলো সব ডিটেলস পড়বে। তারপরে বিচার করে, নিজে বিচার করে, তারপরে তুমি কিন্তু সেই স্টকে ইনভেস্ট করবে কিংবা সুইং ট্রেডিং এর জন্য টাকা লাগাবে। ওকে। তার আগে কিন্তু নাই, কারণ তোমার হয়তো কোনো বন্ধু বলে দিল যে এই স্টকটা খুব ভালো, এই স্টকে টাকা লাগিয়ে দে, দেখ এখন উঠে যাবে। তুমি কোনো অ্যানালাইসিস করলে না, লাগিয়ে দিলে। লাগানোর পর যখন হয়তো স্টকটা নিচে নামলো, তখন তুমি মনে হচ্ছে আরে তুই কি দেখে বললি যে এটা উপরে দিতে যাবে, আহ, এটাতে ভালো প্রফিট দেবে। না, আমার স্টকটা ভালো লেগেছিল তাই। হয়তো সেও অ্যানালাইসিস করেনি, সে হয়তো কারো কথা শুনে করেছে যে তোমাকে বলে দিল। এটা কখনোই করবে না। ওকে। তার জন্য, কারণ হচ্ছে যখনই তুমি অন্যের উপর ভরসা করে যদি মার্কেটে পয়সা লাগাও, তাহলে কিন্তু তোমাকে লসই ভোগ করতে হবে, কখনোই প্রফিট করতে পারবে না। তাই নিজের উপর ভরসা রেখে নিজে অ্যানালাইসিস করে তারপর টাকা লাগা। ওকে। এবার হচ্ছে আমাদের 5 নম্বর রুলস। ওকে। 5 নম্বর রুলসে যেটা বলবো সেটা হচ্ছে কোনো স্টকে 6%-এর বেশি পয়সা লাগানো যাবে না। ওকে। তুমি যে স্টকেই টাকা লাগাবে, সেই স্টকে তোমার কোনো যদি স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজি হিসাবে তুমি ফার্স্ট টাইম সেখানে 3%, অর্থাৎ তোমার টোটাল ক্যাপিটালে, হয়তো তোমার টোটাল ক্যাপিটাল আছে 1 লাখ, সেখান থেকে তুমি মাত্র 3,000 টাকা সেই স্টকে ফার্স্ট স্ট্র্যাটেজি অনুযায়ী ইনভেস্ট করলে। তারপর যদি হয়তো সেই স্ট্র্যাটেজিতে তোমার থাকলে এভারেজ করার ব্যাপার থাকে, তাহলে তুমি কি করলে, নেক্সট 3% যেটা, সেটা তুমি এভারেজ করলে। ওকে। কিন্তু আর যদি খুব ভালো স্টক হয়, খুব ভালো ফান্ডামেন্টালি এবং তোমার অ্যানালাইসিস অনুযায়ী খুবই যদি ভালো স্টক হয় এবং ভালো অপরচুনিটি থাকে, তাহলে তুমি একবারও 6% লাগাতে পারো। কিন্তু 6%-এর বেশি 7% লাগাতে যাবে না। এটা যেন মাথায় থাকে। এটা গেল আমাদের 5 নম্বর রুলস। ওকে। তো হচ্ছে 6 নম্বর রুলস। 6 নম্বর রুলস যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে স্টকে বাই এবং সেল করব, অর্থাৎ যে স্টকটাতে আমরা ইনভেস্ট করব কিংবা সুইং ট্রেডিং করব,
সেটা বাই করার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে তার সেল আমি কোথায় করব। অর্থাৎ স্টকটা যদি ধরো আমি কোনো একটা স্টককে আমি 100 প্রাইস চলছে 100, সেখানে বাই করলাম, তাহলে আমার বাইং প্রাইস 100 হলো। আমি সেল করবো অর্থাৎ সেখানে 10% প্রফিট নিয়ে আমি বেরোবো, না 20% প্রফিট নিয়ে বেরোবো, না 40% বেরোবো, সেটা কিন্তু আমাকে আগে থেকেই ডিসাইড করে রেখে দিতে হবে। ঠিক আছে? কারণ হচ্ছে হয়তো 100 নেওয়ার পর, কোনো একটা প্রাইস 100 নেওয়ার পর কোনো একটা স্টককে, সেটা হয়তো তুমি ডিসাইড করলে 20%-এ আমি সেটাকে সেল করব। ঠিক আছে? এবার তুমি কি করলে যে 20% উপর 22 গেল, তখন তুমি কিন্তু ভাবলে যে থাক, যাচ্ছে তো বাড়ছে, আর বাড়ুক, আর একটু সেল করবো না। তারপর দেখলে 24 গেল, তাও তুমি সেল করছো না, বলছো আরো বাড়ছে। তারপর 24 থেকে দেখলে হয়তো কোনো এক টাইম 4% নেমে এলো, আবার 20-তে চলে এলো। তখন বলে এতটা উপরে যাচ্ছে, তখন কিন্তু আর একটু উপরে যাবে, আবার একটু নেমে হয়তো উপরে যাবে, দেখলাম 16%-এ চলে এলো, অর্থাৎ 16%-এ নেমে এলো, তখন হলো এখান থেকে উপরে যাবে। এভাবে করতে করতে কি হয়, তুমি যখন বার্গেনিং করবে আবার হয়তো 18-এ গেল, 18-এ যাওয়ার পর তখন তুমি ভাবলে এই তো আবার উঠতে লাগলো, এবার উঠে যাবে। 18-এ যাওয়ার পর পরের দিন গেল 14-এ চলে এলো হয়তো নেমে। তখন এভাবে তুমি যদি বার্গেনিং করতে থাকো, তুমি কোনোদিনই প্রফিট করতে পারবে না। তার জন্য তোমাকে, তখন দেখবে তুমি এই করতে করতে যে প্রাইসে বাই করেছিলে স্টক আবার সেই প্রাইসেই চলে এলো। ওকে? অযথা তোমার যে পয়সাটা ইনভেস্ট করেছিলে সেটা ফেঁসে রয়ে গেল, আর তুমি প্রফিটটার জায়গাতে যাওয়ার পরও প্রফিট করতে পারলে না। তার জন্য তোমাকে সবসময় ডিসাইড করে নিতে হবে যে যেখানে আমি বাই করব, আর কোথায় আমি বাই করব, আর কোথায় আমি সেল করব, সেটা স্টকে এন্ট্রি নেওয়ার আগে কিন্তু সেটা ঠিক করে রেখে দিতে হবে। তোমার যদি কোনো স্ট্র্যাটেজি থাকে যে আমি এই স্ট্র্যাটেজিতে বাই করব, এই স্ট্র্যাটেজিতে সেল করব, বাস তুমি সেটাই করবে। তোমার রুলস কোনো সময় ব্রেক করবে না। ওকে? এটা হলো আমাদের 6 নম্বর পয়েন্ট। যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করো, কারণ লাইক করতে তো আর পয়সা লাগে না। তা লাইকটা রিকোয়েস্ট করছি তোমাদেরকে, ভালো লাগছে অবশ্যই লাইকটা করবে, কারণ লাইক করতে তোমাদের কাছে না লাগবে পয়সা, না লাগবে কিছু। তার জন্য বলছি লাইক করো। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। সাবস্ক্রাইব করাটা তোমাদের নিজের ব্যাপার। রুলস নাম্বার 7-এ যেটা বলবো সেটা হচ্ছে, কোনো স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি হয়তো একটা স্টকে বাই করলে, বাই করার পর তুমি কি দেখলে যে সেই স্টকটা, স্টক প্রাইস হয়তো তুমি 100-তে বাই করলে, কিন্তু স্টক প্রাইস দেখছো ধীরে ধীরে কিন্তু ডাউন সাইডে যাচ্ছে। ওকে? হয়তো 2%, 1% ডাউন সাইডে গেল। তারপর হঠাৎ করে কোনো একটা প্যানিক সিচুয়েশন আস্তে আস্তে কি হলো, স্টক প্রাইস তোমার বাইং প্রাইস থেকে হয়তো 10% হোক, 20% হোক নেমে গেল। ঠিক আছে? দিয়ে হয়তো কোনো নিউজ ক্রিয়েট হয়ে গেল যে হয়তো স্টক মার্কেট ক্র্যাশ করছে, শেষ, হ্যান ত্যান এসব ইত্যাদি। তখন কিন্তু ভয় পেয়ে কোনো সময়তেই সেই স্টক থেকে বেরিয়ে যাবে না লস করে। সেই স্টকটাকে তুমি হোল্ড করবে। ওকে? কারণটা বলি, ধরো তুমি একটা কোনো বিজনেস করছো, হয়তো তোমার একটা কোনো দোকানই আছে। হ্যাঁ? এবার সেই দোকানটাতে কোনো কারণে হয়তো দেখা গেল যে সেই দোকানে কিংবা সেই মার্কেটের সেই এলাকাতে প্রচুর ঝড় বৃষ্টি জল ইত্যাদি শুরু হয়ে গেল। সেই সময়ে ঝড় বৃষ্টি জল স্টার্ট হলো হয়তো বর্ষার সময়। ঠিক আছে? বর্ষার সময় ঝড় বৃষ্টি যখন শুরু হলো, সেটা কিন্তু চলতে থাকলো হয়তো 10 দিন ধরে। তাহলে তুমি কি করবে? তোমার কি দোকানের সমস্ত মালকে সস্তা দামে বিক্রি করে দিয়ে তুমি কি দোকান গুটিয়ে দেবে? দেবে না। তার জন্য প্রথমে বলেছি স্টক মার্কেটকে সবসময় বিজনেস ভাববে। তা তুমি যখন তোমার যে দোকানের মাল, তোমার যারই দোকান হোক, তোমার কাপড়ের দোকান হোক, কোনো মেডিসিন শপ হোক, কোনো গার্মেন্টস এর দোকান হোক, তুমি কিন্তু সেগুলো কি করবে, অপেক্ষা করবে যে কবে এই সিচুয়েশনটা ঠিকঠাক হবে, দিয়ে আমি আবার আমার বিজনেসটাকে পুনরায় চালু করবো, ঠিকঠাক ভাবে আবার চালাতে থাকবো। ঠিক সেই রকম মার্কেটে ওরকম নিউজ আসবে, প্যানিক সিচুয়েশন আসবে, কারণ দেখলে তোমরা করোনাতে কি হলো, মার্কেট কত নেমেছিল, কিন্তু আবার 7-8 মাস পরেই কিন্তু মার্কেট আবার পুনরায় রিকভারি দেখালো, এবং এমন রিকভারি দেখালো যে সমস্ত স্টক 4 গুণ 5 গুণ করে বেড়ে গেল। ওকে? তার জন্য কোনো সময়তেই সেল করে বেরিয়ে যাবে না প্যানিক সিচুয়েশনে। ওকে?
এটা হলো আমাদের 7 নম্বর রুলস। এবার হচ্ছে 8 নম্বর রুলস। 8 নম্বর রুলসে যেটা বলবো সেটা হলো, কোনো সময়ই একটা জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে সাইকোলজির ব্যাপার, সাইকোলজিক্যাল। কারণ হচ্ছে মানুষ সাধারণত লোভী, তাই লোভটাকে দূর করতে হবে। শেয়ার মার্কেটে থাকতে গেলে তোমাকে লোভ 1 নম্বর দূর করতে হবে। 2 নম্বর হচ্ছে ইগো, অর্থাৎ মনের মধ্যে কোনো ইগো রাখা যাবে না। তুমি যদি ইগো রাখো, তোমাকে মার্কেট মেরে তোমাকে তাড়িয়ে দেবে। তোমার ক্ষমতা নেই মার্কেট টিকে রাখার। তাই প্রথমত ইগোটাকে কিন্তু ইগো থেকে সবসময় দূরে। ওকে। আর সবসময় পজিটিভ চিন্তা ভাবনা থাকতে হবে মাথার মধ্যে, কোনো সময় নেগেটিভ কোনো চিন্তা ভাবনা আনা যাবে না। হয়তো তোমার সামনে কেউ কারোর নিন্দা চর্চা করছে, কারোর ব্যাপারে উল্টো পাল্টা কথা বলছে, তখন কিন্তু কোনো সময়তেই তোমার শুনে হয়তো সে কথাগুলো ভালো লাগছে না, তুমি সেখান থেকে সরে চলে যাবে। কিংবা সেই পার্সনকে তুমি বলবে যে আমাকে আমার সামনে, আমি যখন থাকবো তখন আমার সামনে এই ধরনের নেগেটিভ কথা বলে দিতে ভালো লাগে না। ওকে। তাই সবসময় পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে থাকতে হবে। ওকে। তাই 8 নম্বর রুলসে যেটা বলবো সেটা হচ্ছে, মার্কেটে তুমি হয়তো কোনো একটা প্রাইসে বাই করলে, বাই করার পর তুমি ঠিক করলে কি আমি হয়তো 110-এ বাই করেছি, আমি সেল করবো 140-এ। ওকে। এবার 140-এ প্রাইস যখন গেল, তখন তুমি সেল করে দিলে, তোমার রুলস অনুযায়ী তুমি সেল করে দিলে। তারপরে তুমি দেখছো 1 মাস পর 140 তুমি সেল করেছো, সেই প্রাইসটা কোথায় গেল, না 180 চলে গেছে, কিংবা 60 চলে গেছে। তখন তোমার মধ্যে যদি সেই লোভ থাকে, তাহলে তোমার কি মনে হবে, যে আমি এত বড় ভুল করে দিলাম, নিজের মনের মধ্যে একটা গিল্টি ফিল হবে যে আমি ভুল করে দিলাম। কিন্তু না, তুমি ঠিক করেছো। কারণ কি, তুমি তোমার রুলস ব্রেক করোনি। তুমি এই স্টকটাতে হয়তো 10টা স্টকের মধ্যে একটা দুটো স্টক ওইভাবে বেরিয়ে যাবে, কিন্তু বাকি 8টা কি হবে, ওখান থেকে আবার নিচে ডাউনে চলে আসবে। তাই তুমি তোমার রুলস ব্রেক না করে তুমি ঠিক করেছো। তোমার বরঞ্চ খুশি হওয়া উচিত সেক্ষেত্রে, যে তুমি যে স্টকটাকে সিলেক্ট করেছো সেই স্টকটা তুমি যে প্রাইসে বিক্রি করেছো সেটা তো একদমই ঠিক, এবং সেটা আরো উপরে গিয়েছে। কারণ তোমার সিলেকশন 100% ঠিক ছিল। এই নিয়ে তোমার কিন্তু মনের মধ্যে খুশি ফিল রাখতে হবে, খুশি থাকতে হবে। তাহলে কি হবে, তোমার মাইন্ড স্টেবল থাকবে, এবং তুমি পরবর্তীতে আরো ভালো ভালো সুন্দর সুন্দর স্টক সিলেক্ট করতে পারবে। আর তুমি যদি ওইটা নিয়ে চিন্তা করতে থাকো, তাহলে কিন্তু তুমি দ্বিতীয়বার না পারবে ঠিকঠাক স্টক সিলেক্ট করতে, আর না পারবে নিজের রুলসকে ধরে রাখতে। একবার যদি রুলস ব্রেক করো, আজকে যতগুলো রুলস বলবো সেই রুলস গুলো যদি একটাও তুমি ব্রেক করো, তাহলে কিন্তু তুমি স্টক মার্কেট থেকে আমি যে সিএজিআরটা বললাম, অর্থাৎ 30, মিনিমাম 30, ম্যাক্সিমাম 40 থেকে 45, 50 কি 60ও যেতে পারে একটু পরিশ্রম করলে, সেই সিএজিআরটা তুমি কিন্তু কোনোদিনই আনতে পারবে না। ওকে। তাই রুলস রুলস মেনে চলতে হবে, রুলস ব্রেক করা যাবে না। তুমি ধরো হাইওয়েতে গাড়ি নিয়ে যাচ্ছ, এবার গাড়ি নিয়ে যাওয়ার সময় তুমি যদি ভেবে থাকো যে আমি ব্রেক করবোই না, সামনে যায় আসুক, তাহলে তোমার কি হবে, অ্যাক্সিডেন্ট হবে। তাই তোমার কি করতে হবে, তোমাকে রুলস মেনেই চলতে হবে। একটা যদি সামনের বাম্পার পড়ে, তোমাকে গাড়ি স্লো করতে হবে। সামনে একটা গাড়ি যদি পড়ে, তাহলে তোমাকে গাড়ি স্লো করে নিয়ে সাইড করে যেতে হবে। তাই রুলস ব্রেক করা যাবে না, সবকিছু একটা রুলস আছে। তুমি ক্রিকেট খেলো, ক্রিকেট প্লেয়ারদের রুলস মেনে চলতে হয়। ফুটবল খেলো, ফুটবল প্লেয়ারদের রুলস মেনে চলতে হয়। রুলস ছাড়া যে কোনো ফিল্ডে এগোনো সম্ভব নয়, এবং মাস্টার হওয়া সম্ভব নয়। তাই রুলস হচ্ছে ফার্স্ট, রুলস মানতেই হবে। ওকে। এবার আসছি 9 নম্বর রুলসে। 9 নম্বর রুলস যেটা বলবো সেটা হচ্ছে, স্টক মার্কেটে কি হয়, সেক্টর সেক্টর রোটেশন হয়। সেক্টর রোটেশন বলতে, কোনো সময় দেখবে আইটি সেক্টর আপে যাচ্ছে, কিন্তু ফার্মা সেক্টর ডাউনে আসছে। কোনো সময় দেখবে অটো সেক্টর আপে যাচ্ছে, আইটি সেক্টর ডাউনে আসছে, ফার্মা সেক্টর ডাউনে আসছে। মানে একটা থেকে দুটো সেক্টর তোমার সবসময়ই উপরে যাবে, বাকি সেক্টর গুলো কিন্তু সব ডাউনে আসবে, কিংবা একটা জায়গাতে অ্যাকোমোডেশন করতে থাকবে।
এগুলো কেন করে, এগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। এগুলো সব অপারেটরদের গেম, এগুলো নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। এটা পরে তোমরা আমার সঙ্গে থাকো, তোমাদেরকে সমস্ত নলেজ দেবো, যাতে তোমরা নিজেদের ক্যাপিটাল গ্রো করতে পারো এবং শেয়ার মার্কেট থেকে সম্পূর্ণরূপে কারো কাছ থেকে কোনোভাবেই কোনো ট্র্যাপে না পড়ে নিজের ক্যাপিটালকে গ্রো করতে পারো। ওকে, তাহলে দেখো সেক্টর রোটেশন অর্থাৎ আমাদের যেমন কি হচ্ছে, গ্রীষ্ম, তারপরে বর্ষা আসছে, ঠিক আছে, তারপর হয়তো শীত আসছে, ঠিক আছে, এভাবে চলছে, রোটেশন চলছে। ঠিক সেরকম শেয়ার মার্কেটও সেক্টর রোটেশন হয়, কোনো সেক্টর উপরে যাবে, কোনো সেক্টর নিচে যাবে। হয়তো তোমার ধরো, ধরো একটা কাপড়ের দোকান আছে, ওকে, আর তুমি দেখছো হঠাৎ করে করোনা সিচুয়েশনে মেডিসিন শপগুলোতে প্রচুর ভিড়, কাপড়ের দোকানে কোনো ভিড় নাই, ঠিক আছে, আর কোনো দোকানে কিছু বিক্রিপাতি নাই, শুধুমাত্র মেডিসিনের দোকানে একদম মানে এত ভিড়, এত লোকজনের ভিড় যে বিশাল ব্যাপার আর। তখন তুমি যদি তার দেখে যদি ভাবো যে আমি যদি মেডিসিন দোকান করতাম তাহলে তো বিশাল প্রফিট হতো, প্রচুর পয়সা করে নিতাম এই সিজনে, তো ভুল করেছি, তারা কাজ করি, আমি কাপড়ের দোকানটা এখন গুটিয়ে দিই, মেডিসিনের দোকান করে নিই। তুমি যখন ওই কাপড়ের দোকানটা গুটিয়ে মেডিসিনের দোকানটা খুলতে যাবে, ওই খুলতে 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 যখন মেডিসিন দোকান তোমার রেডি হয়ে গেল, ওপেন হয়ে গেল তোমার দোকান, তখন দেখলে করোনা সিচুয়েশন শেষ। তখন কি আর না লোকজন আসছে না কিছু আসছে, ততদিনে তুমি দেখতে পেলে, তারপরে করোনা সিচুয়েশন শেষ হয়ে গেল, তোমার মেডিসিন দোকান খুলে তুমি বসে আছো, এদিকে দেখছো যে হয়তো পুজো চলে এলো, দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, কিংবা ঈদ হোক, কিংবা মহরম হোক, যাই হোক কিছু একটা চলে এলো। তখন কি হলো, কাপড়ের দোকানে ভিড় লাগবে। তখন তুমি মেডিসিন দোকানে বসে বসে ভাববে যে কাপড়ের দোকানটা তো আমি বন্ধ করে ভুলই করলাম, ওটা খোলা থাকলেই ভালো হতো আমার, এ তো এতদিনে আমার মার্কেট ভালো চলতো এবার। ঠিক সেরকম, যদি তুমি কোনো একটা স্টকে, হয়তো অটো সেক্টরে কোনো একটা কোম্পানিতে তুমি নিলে, হয়তো টাটা মোটরস হোক, কিংবা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা হোক, কিংবা হন্ডাই হোক, কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছো, তুমি দেখছো অটো সেক্টর তখন কিন্তু একটা জায়গাতে স্টেবল, অর্থাৎ সে কি করছে, টাইম কারেকশন করছে কিংবা প্রাইস কারেকশন করছে, একটা জায়গাতেই উঠছে নামছে ঘুরছে, যেমন এর আগের ভিডিওতে বলেছিলাম অ্যাকুমুলেশন যেটা বলে, অপারেটররা অ্যাকুমুলেশন করছে, এরকম একটা সিচুয়েশন আছে, তুমি সেখানে ইনভেস্ট করে আছো, তুমি দেখতে পাচ্ছ যে আমি 6 মাস হয়ে গেল মার্কেটে এক জায়গাতেই আছে, উঠছেও না, নামছেও না, কিছুই করছে না। এদিক থেকে তুমি দেখছো কি আইটি সেক্টর কিন্তু খুব আপে চলছে, তুমি যদি এখান থেকে হয়তো তুমি যে প্রাইসে কিনেছো সেখান থেকে হয়তো 1 কি 2% হয়তো লসেই আছো, তুমি কি করলে লসটা করে দিয়ে তুমি যে আইটি সেক্টর তখন দেখছো বেশ ভালো উপরে চলে গিয়েছে, তখন তুমি সেখানে বাই করলে, এখান থেকে বেরিয়ে গিয়ে ওখানে বাই করলে, যখনই ওখানে বাই করবে তখন হয়তো দেখলে যে অটো সেক্টরটা এবার নিচে থেকে উপরে উঠতে শুরু করলো, আর আইটি সেক্টরটা উপর থেকে আবার নিচে নামতে শুরু করলো। তখন কি হবে, তোমার উল্টো লস বুক করতে হবে, এবং তোমার টাইমটা আরো লস হবে, এবং তোমার ক্যাপিটালটাও ফেসে থেকে যাবে না, সেটা কখনোই করবে না। ওকে, ওই জন্যই, যার জন্য প্রথমেই বললাম যে 3 বছরের জন্য নিজের ক্যাপিটাল, যেটা যে টাকাটা তুমি ইনভেস্ট করবে যে স্টকেই হোক না কেন, সেটা 3 বছর হোল্ড করার মতন যেন সে টাকাটা হয়। ঠিক আছে, যে আমি আজ নিয়ে এলাম যে 6 মাস পর কাউকে টাকাটা দিতে হবে, কি ওই টাকাটা আমার কাজে লাগাতে হবে, এই ভাবনা চিন্তা নিয়ে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবে না। ওকে, এটা হলো 9 নম্বর রুল। রুলস নাম্বার 10, 10 নম্বর রুলসে যেটা বলবো, এটা হচ্ছে মার্কেট থেকে তুমি হয়তো হয়তো 1 লাখ টাকা তুমি ফার্স্ট ইনভেস্ট করছো, কিংবা 1 লাখ টাকা নিয়ে তুমি স্টার্ট করছো। সেই 1 লাখ টাকা থেকে তুমি হয়তো প্রথম বছরে 30% কি 40% প্রফিট করলে, ধরো 30% প্রফিট করলে, অর্থাৎ প্রথম বছরে তোমার 1,30,000 টাকা হলো, ঠিক আছে, তুমি ওই 1,30,000 টাকাটাকে থেকে 1 লাখ টাকাটা হয়তো রেখে দিলে, 30,000 টাকা প্রফিট টাকাটা তুলে নেবে না, দিয়ে হয়তো ভাবলে যে 30,000 টাকায় তাহলে আমি একটা কিস্তিতে একটা বাইক নিয়ে নিই, 30,000 টাকা ডাউন পেমেন্ট করে দিন, একটা বাইক নিয়ে নিই। হ্যাঁ, পরের বছর তো আবার এই টাকাটা উঠবে, তখন আবার এভাবে কিস্তি মেটাবো আর চালাবো, এরকম চিন্তা ভাবনা রাখবো না। কারণ হচ্ছে নিজের ক্যাপিটাল, কারণ হচ্ছে একটা ব্যবসা, তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন তুমি একটা ব্যবসা ধরো, একটা ব্যবসা তুমি হয়তো শুরু করলে 1 লাখ টাকা দিয়ে, যা সরঞ্জাম লাগানোর 1 লাখ টাকাতে লাগালে, এবার
সেখান থেকে তোমার ব্যবসাটাকে তো বাড়াতে হবে, তবেই না তুমি কাস্টমার বাড়াতে পারবে। তোমার ব্যবসাতে তুমি যতক্ষণ ব্যবসা গ্রো না করবে, একটা নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট একটা পজিশনে যতক্ষণ না নিয়ে আসবে, তার আগে তুমি যদি ভাবো যে আমার ব্যবসা থেকে আজকে হয়তো 5,000 টাকা প্রফিট হলো, ঠিক আছে, 5,000 টাকা তুমি গেলে 5,000 টাকায় পকেটে ভরে নিয়ে ঘর চলে এলে, কিন্তু ওখান থেকে 1,000 টাকাও তুমি আর এক্সট্রা মাল লাগালে না, তোমার যে ক্যাপিটাল 1,00,000 টাকা দিন শুরু করেছে সেটাই লাগিয়ে রেখে দিবে, তাহলে কিন্তু তোমার ব্যবসা কখনো গ্রো করবে না। ঠিক শেয়ার মার্কেটও ঠিক তাই। 1,30,000 টাকা যখনই তোমার প্রফিট হলো, তখন তুমি কি করবে, সেই 30,000 টাকাটা 1,30,000 টাকা আবার রিইনভেস্ট করো নেক্সট ইয়ার আবার তোমার 30% হোক 40% হোক, যেটাই প্রফিট হলো, আবার যদি 30% প্রফিট হলো, তাহলে তোমার নেক্সট ইয়ার কত হলো, যে টাকাটা হলো অ্যামাউন্ট, সেটাই কি করবে, আবার রিইনভেস্ট করো। ওকে, এভাবেই কিন্তু রোটেশন ওয়াইজ চলতে থাকবে। এবার যখন তোমার সেই ক্যাপিটালটা একটা ভালো জায়গায় এসে পৌঁছাবে, যে তুমি একদম স্টেবল হয়ে গেলে, যে হ্যাঁ, আমি এই জায়গাটা থেকে একদম মোটামুটি একটা, যে কি বলবো, ধরো একটা মান্থলি ইনকাম যেটা বলে আর কি, মান্থলি ইনকাম ধরো, কেউ হয়তো 15,000-এ খুশি হয়, কেউ 20,000-এ খুশি হয়, কেউ 30,000-এ খুশি হয়, কেউ 40,000-এ খুশি হয়। তোমার যখন সেরকম কোনো একটা, তুমি যেটা টার্গেট নিয়েছিলে যে আমি মোটামুটি 30,000 টাকা মান্থলি ইনকাম করতে পারলে আমি কিন্তু খুশি হব, তাহলে কি হবে, তোমার শেয়ার মার্কেট থেকে তুমি যদি এটাও ভেবে থাকো যে আমি প্রত্যেক মাসে মাসে এই টাকাটা ইনকাম করবো, সেটা হয় না কিন্তু। কারণ এটা হচ্ছে বিজনেস, তাই বিজনেসে তুমি স্যালারি মতন এখানে কিন্তু পেমেন্ট পাবে না। ওকে, কারণ হচ্ছে যারা তোমার কোন একটা ইতে লাইনে আছে, অর্থাৎ যারা সার্ভিস লাইনে আছে, তারা কি করবে, তারা কিন্তু তোমার স্যালারি পাবে, তাদের একটা হয়তো 30,000, 40,000, 10,000, 20,000, যার যেমন স্যালারি সে সেরকম পাবে প্রত্যেক মাসে মাসে। কিন্তু এখান থেকে তুমি কি করবে, তোমাকে সেই স্যালারিটা কিভাবে ক্যালকুলেট করতে হবে, 1 বছরে ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ 1 বছরে যে তুমি 30,000 টাকা পেলে, প্রথম বছরে যে 30,000 টাকা লাভ করলে, মানে কি হলো, তোমার 30,000 টাকাকে বারো বারো দিয়ে তুমি ভাগ করো, হলো, তাহলে তুমি কত করে পেলে, না, 2,500। তাহলে প্রত্যেক মাসে তোমার কত লাভ হলো, 2,500 টাকা করে তোমার স্যালারি এলো। এভাবে ভাগ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বিজনেস, এটা হচ্ছে আমাদের 10 নম্বর রুলস। ওকে, এবার হচ্ছে রুলস নম্বর 11 যেটা বলবো, সেটা খুবই ইম্পর্টেন্ট। আমি যে স্ট্র্যাটেজি গুলো দেবো সুইং ট্রেডিং এর, সেখানে কোনোটাতেই কিন্তু স্টপ লস লাগানোর প্রয়োজন নেই। আর আমার তো টেলিগ্রামে আমি R40 যে বেস্ট স্টক, যেগুলোতে এই স্ট্র্যাটেজি গুলো, যেগুলোই দেবো, সেই যে স্ট্র্যাটেজি গুলো দিয়েছি, আপাতত দুটো স্ট্র্যাটেজি দিয়েছি, বাকি স্ট্র্যাটেজি গুলো দেবো ধীরে ধীরে। সেই স্ট্র্যাটেজি গুলোতে একটাতেও কিন্তু স্টপ লসের প্রয়োজন নেই ওই স্টক গুলোতে মধ্যে। এবার যদি আদার্স কোন স্টকে কেউ ট্রেড করে তাহলে কিন্তু সে স্টপ লস লাগাতেও পারে, নাও পারে, কারণ হচ্ছে সেটা সে রুলস ব্রেক করে করবে। কিন্তু যে R40 স্টক আছে, বেস্ট স্টক, সেই স্টক গুলোর মধ্যে কোনো স্টপ লসের প্রয়োজন নেই, কারণ এগুলো হচ্ছে ফান্ডামেন্টালি খুবই স্ট্রং, এবং নেক্সট 2 ডেকেড, অর্থাৎ 10 থেকে 20 বছর এই স্টক গুলো কিন্তু গ্রো করবে। তাই আমার স্ট্র্যাটেজিতে স্টপ লসের কোনো প্রয়োজন নেই, কারণ কারণ হচ্ছে স্টক গুলো, কারণ আমি স্টপ লস স্টকে, অর্থাৎ যে স্টক আমি সিলেক্ট করব সেই সিলেকশনই আমার স্টপ লস। কারণ কোন একটা স্টকে আমি যখন ইনভেস্ট করব, সেই ইনভেস্ট করার পর অর্থাৎ যে প্রাইসে বাই করব, সেই বাইং প্রাইস থেকে যদি 20%, 30% নেমে আসে, আমি শিওর থাকবো যে আবার সেই স্টক প্রাইস আমার বাইং প্রাইসকে আবার ক্রস করবে। আমি সেভাবে স্টক সিলেক্ট করি, এবং সেই স্টকে কিন্তু আমি আমার ইনভেস্ট বলো কিংবা সুইং ট্রেডিং সেটা করি। তাই স্টপ লস আমি লাগাই না, কারণ স্টপ লস অপারেটররা শেখায়। অপারেটররা স্টপ লস এই কারণেই শেখায়, কারণ হচ্ছে রিটেলাররা যদি স্টপ লস না লাগায়, তাহলে কিন্তু তারা
বাই করতে পারবে না ঠিকঠাক, এবং তাদের যে কোয়ান্টিটিটার প্রয়োজন হয় সেই কোয়ান্টিটি তারা পাবে না। কারণ হচ্ছে, ধরো একটা উদাহরণ দিচ্ছি, তুমি হয়তো কোনো একটা স্টক 110-এ বাই করলে, তোমাদেরকে অপারেটর কি শিখিয়ে রেখেছে, যে যখনই ওই প্রাইসটা 108-এ আসবে তখন কিন্তু তুমি কি করবে, সেল করে দেবে। তাছাড়া কিন্তু কি হবে, তোমার লস হয়ে যাবে। তার কারণ কি, 1:2 এই হিসাবে কিন্তু তোমাকে প্রফিট করতে হবে, ঠিক আছে? কিন্তু তুমি যখনই, অপারেটররা তো জানেই যে রিটেলাররা এটাই করবে, যে 110-এ যদি কেনে 108-এ স্টপ লস লাগিয়ে রাখবে। তার জন্য অপারেটররা কি করে, তোমার প্রাইসটাকে 108 থেকে 7-এ নিয়ে আসবে। 7 থেকে কি করবে, আবার বাউন্স ব্যাক করে তোমার কিন্তু আপসাইড নিয়ে চলে যাবে। কারণ কি, তোমার স্টপ লস যতক্ষণ না খাবে ততক্ষণ তার যে কোয়ান্টিটি প্রয়োজন সেই কোয়ান্টিটিটা কিন্তু সে পাবে না। ওকে, তার জন্য স্টপ লসটা তারা শিখিয়ে রেখেছে। অপারেটররা কোনোদিন কিন্তু স্টপ লস লাগায় না। তোমরা তোমরা যদি আমার কথাটা বিশ্বাস না করো, তাহলে এর আগের ভিডিওটাতে আমি বৈভব গ্লোবাল, রিল্যাক্সো ফুটওয়্যার এগুলো তো দেখিয়ে দেখিয়ে রেখেছি, দেখবে ওই ভিডিওটাতে আমার বলা আছে, দেখবে তোমাকে আমি উইথ প্রুফ আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে অপারেটররা স্টপ লস লাগায় না। যতটা উপর থেকে বাইং করতে থাকে তারা কিন্তু এভারেজই করে যায়, এবং মার্কেটকে নিচের দিকে নামাতেই থাকে, যতক্ষণ না তাদের যে কোয়ান্টিটি তারা টার্গেট রেখেছে সেই কোয়ান্টিটি অ্যাচিভ না করতে পারে। ওকে, এটা হচ্ছে 11 নম্বর রুলস। আর আর 12 নম্বর রুলস, 12 নম্বর রুলস হচ্ছে, যে 11টা রুলস বললাম, এই 11টা রুলসকে তুমি লাইফ টাইম ফলো করে যাবে। তোমার সিএজিআর, তোমার ক্যাপিটাল, তুমি 1 লাখ টাকা নিয়ে যদি ক্যাপিটাল, 1 লাখ টাকা নিয়ে তুমি যদি যে স্ট্র্যাটেজি গুলো দেবো সেই স্ট্র্যাটেজি গুলো মেনে সঠিক একটাও রুলস ব্রেক না করে তুমি চলো, তাহলে 1 লাখ টাকাটাকে 10 বছর পর 10 লাখ করতে পারবে। 10 লাখ টাকাটাকে আরো 10 বছর পর তুমি 1 কোটিতে রূপান্তরিত করতে পারবে। আর 1 কোটিটাকে তুমি আরো 10 বছর পর করতে পারবে, 10 কোটিতে যাবে। এভাবে কিন্তু তুমি গ্রো করতে পারবে। ওকে, তাই সমস্ত রুলস ঠিকঠাক ভাবে মেনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করো, সুইং ট্রেডিং করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। সাবস্ক্রাইব করাটা নিজের ব্যাপার, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবে, এবং নোটিফিকেশন বেলটা অন করে রেখে দেবে। তাহলে কি হবে, তোমরা পরবর্তী যে ইউজফুল ভিডিও যেগুলো, সেগুলো কিন্তু তোমাদের কাছে খুব সহজেই তাড়াতাড়ি সবার আগে পৌঁছে যাবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা, অর্থাৎ টেলিগ্রাম যে গ্রুপের লিঙ্ক, সেটা আমি কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে কি হবে, টেলিগ্রাম গ্রুপে আমি অনেক সময় অনেক ভালো ভালো স্টক পোস্ট করে রাখি। যখন একটা ভালো প্রাইস আসে, তখন কোন বাইং প্রাইস, কোথায় বাই করা যাবে না যাবে সেগুলো নিয়ে কিন্তু ওই স্টকে করে আমি বলে রাখি, এবং স্টকটা পোস্ট করে দিই। ওকে, আর সেরকম কোনো গুরুত্বপূর্ণ কিছু বলার থাকলে সেটা কিন্তু টেলিগ্রামেই বলুন। ওকে, তাই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে। আর এতটাই, আর কিছু বলার নেই এই ভিডিওটাতে। পরবর্তী ভিডিও আবার নতুন কোনো ভালো টপিক নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।